আন্তরিক অভিনন্দন। আজ তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায় থেকে আমরা তোমাদের পাঠদান করাবো। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে আমরা প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করবো। এখানে দুটি তথ্য দেওয়া আছে। এখানে একটি ছকে দেওয়া আছে টাইম এবং ডিস্ট্যান্স বা দূরত্ব, আর একটি তথ্যে দেওয়া আছে একটি বক্ররেখা এবং একটি সরলরেখা। সরলরেখা দ্বারা সরণ বুঝিয়েছে এবং বক্ররেখাকে যারা দূরত্ব বুঝিয়েছে। এবার আমরা এই প্রশ্নগুলির সমাধান করব। প্রথম প্রশ্ন, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত করো। আমরা এই অধ্যায়টি পাঠ করার ক্ষেত্রে একটি বিষয় শিক্ষার্থী খেয়াল রাখতে হবে। পরন্ত বস্তুর তিনটি সূত্র রয়েছে। আমরা তিনটি সূত্রই এখানে আলোচনা করব। তোমরা পরীক্ষার খাতায় যদি তৃতীয় সূত্র আসে সেটাই তুমি লিখবে। প্রথম সূত্রটি হলো, বিনা বাধায় যদি বস্তু দুই ছেড়ে দেয় সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এই এক নম্বর সূত্র, এটা তোমরা লিখে দিতে পারো। এবার দুই নম্বর সূত্রটি হবে, পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এটা কিন্তু আমরা লিখতে পারি v1 ডিভাইডেড বাই t1, v2 ডিভাইডেড বাই t2, v3 ডিভাইডেড বাই t3 আপ টু এটা অর্থাৎ v প্রপোর্শনাল টু t। এটার মধ্যে কোনোই পার্থক্য নেই। এবার তিন নম্বর সূত্রটি আমরা লিখব। এটাও পরন্ত বস্তুর সূত্র। এটা হবে, পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা সময়ের বর্গের প্রপোর্শনাল। এটাকে যদি আমরা এক্সপ্রেশন করে লিখি তাহলে লিখব h1 ডিভাইডেড বাই t1 হোল স্কয়ার, h2 ডিভাইডেড বাই t2 হোল স্কয়ার, h3 ডিভাইডেড বাই t3 হোল স্কয়ার আপ টু এটা সমান কে দেব। এখন পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটির কথা বলছি। আমরা এই প্রশ্নটির যদি জবাব দিতে যাই দেন আমাদের কিন্তু এই তিন নম্বর সূত্রটি লিখতে হবে। অর্থাৎ পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের প্রপোর্শনাল। সেক্ষেত্রে আমরা লিখবো h প্রপোর্শনাল টু টি স্কয়ার। অর্থাৎ h-এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, h1 এর জন্য t1 হোল স্কয়ার, h2 এর জন্য t2 হোল স্কয়ার, h3 এর জন্য t3 হোল স্কয়ার। অর্থাৎ এরকম যদি আমরা ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন দূরত্ব বিবেচনা করি, সবার অনুপাতই সেম হবে। সেটা বোঝাবার ক্ষেত্রে আমরা এটার সমান কে ধরেছি, কে একটি অনুপাত। আশা রাখি তোমরা এই প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা দেব। সেটা হলো এরকম। আমরা খ নম্বর প্রশ্নটি একটু দেখব। কম্পনশীল সুষরাকার গতি, এটা দেখতে হবে তোমাকে। স্পন্দন কম্পনশীল। খ নম্বর প্রশ্নটি হলো, কম্পনশীল সুষরাকার গতি কেন স্পন্দন গতি, গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? এরকম একটি প্রশ্ন। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটি আমরা তোমাদের সাথে শেয়ার করব। আমরা অনেকগুলো গতি ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি, সবগুলি আলোচনা করে। একটি হলো সরলরৈখিক গতি, এটা আমরা সবাই চিনি এরকম। আরেকটি হলো ঘূর্ণন গতি, এটা কিন্তু এরকম।
ঘূর্ণন গতির বৈশিষ্ট্য হলো একটি সেন্ট্রালকে কেন্দ্র করে যে গতিতে সে ঘুরবে চতুর্দিকে তার দূরত্ব সমান থাকবে, এটা হলো ঘূর্ণন গতি। আবার আরেকটা হলো পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ তার একই পথ সে বারবার অতিক্রম করে, একই দিক থেকে বারবার অতিক্রম করে। অতএব যে কোনো ঘূর্ণন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি। বাট স্পন্দন গতিগুলি কেমন? স্পন্দন গতিটা হলো একটি সরল দোলক, কিন্তু একটি সরল দোলক যদি আমরা এখানে নিয়ে ছেড়ে দিই তো সেটা এখানে আসবে এবং এখানে আসবে, এভাবে সে দুলতে থাকবে। অর্থাৎ স্থির অবস্থা থেকে ডানে যতক্ষণ ঘুরবে আবার বাম থেকে তত দূর আসবে, অর্ধেক সময় সে এদিকে যাবে, অর্ধেক সময় সে এদিকে যাবে। অর্থাৎ এটাও একটা পর্যায়বৃত্ত গতি বা স্পন্দন গতি। এখন তোমাকে প্রশ্নটির যখন উত্তর তোমরা লিখবে তখন তোমরা কী লিখবে? যে কম্পনশীল শীর্ষলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? কম্পনশীল শীর্ষলাকা হলো এরকম একটি শীর্ষলাকা, এই দুইটা মাথা দেওয়া থাকে, এটা যখনই কম্পন করে এই মাথাটা তখন এরকম কাঁপতে 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 এখানে আসে, আবার এরকম কাঁপতে কাঁপতে এখানে আসে। তাহলে এটা কম্পনের একটা পর্যায়ে অর্ধেক সময়টা সে পূর্ণ স্পন্দনের অর্ধেক সময়টা এদিকে দুলে, অর্ধেক সময়টা এদিকে থাকে। এই জন্য এটা একটি পর্যায়বৃত্ত গতি এবং এটা একটি স্পন্দন গতি। সকল পর্যায়বৃত্ত গতি কি স্পন্দন গতি? ন। আমরা একটা ঘড়ির কাঁটার গতি কিন্তু একটি পর্যায়বৃত্ত গতি, বাট এটা কিন্তু স্পন্দন গতি নয়। অর্ধেক সময়টা একদিকে থাকবে, বাকি অর্ধেক সময়টা সে অন্যদিকে থাকবে, বিপরীত দিকে থাকবে। এটা হলো স্পন্দন গতির ক্যারেক্টার। সুতরাং আমরা বলতে পারি যে কম্পনশীল যে কোনো শীর্ষলাকার গতিকে স্পন্দন গতি বলা যেতে পারে। এই প্রশ্নটি কিন্তু আমরা শিখলাম। এভাবেই তোমরা খাতায় প্রশ্নের উত্তরটা লিখে দেবে। এবার আমরা তথ্য দিয়ে গড়বেগ গড়দ্রুতির পার্থক্য দেখাবো। এবার আমরা গ নম্বর প্রশ্ন, এটি খুব স্পেশাল একটি প্রশ্ন, তো খুব ভালো করে দেখবা। তথ্য দুইয়ে গড়বেগ ও গড়দ্রুতি পার্থক্য দেখাও, পার্থক্য নির্ণয় করো। নাইস, এরকম একটা প্রশ্ন। এবার আমরা কিন্তু অন্যভাবে অঙ্কটা করব। সাইকেলে একটি পথ এরকম অতিক্রম করছে, আমরা কিন্তু সবাই জানি এ বি বি সি সি ডি ডি ইকুয়াল সবগুলো 1 কিলোমিটার, আবার এ ইকুয়াল টু 3 কিলোমিটার। এখন যদি আমরা প্রথম যদি গড় বেগটা নির্ণয় করি, আমরা সবাই জানি বেগ হবে সরণের পরিবর্তনের হার। এখানে সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে এই, সরণ হয়েছে এই, আই মিন 3 কিলোমিটার, 3 কিলোমিটার, আই মিন 3 পূরণ 1000 মিটার, তাহলে এটা লিখতে পারবো 3000 মিটার। ঠিক আছে? এখন এই 3000 মিটার যেতে তার সময় লাগে কত? টোটাল সময় কত? একটু দেখো, টোটাল সময় হলো এটুকু হলো 3 মিটার, 4 মিটার, 5 মিটার, এবং এটা দেখো মোট সময় লাগছে 15 মিনিট। এই দূরত্বটা অতিক্রম করতে সময় লাগছে তার, এর দূরত্ব অতিক্রম করতে লাগছে 3 মিনিট, এটুক লাগছে 4 মিনিট, এটুক লাগছে 5 মিনিট, এটা লাগছে 3 মিনিট। আই মিন মিনিট হিসাবে হবে 4 3 7 5 12 আর 3 15 মিনিট হয়েছে। 15 মিনিট যদি হয়, দেন 15 মিনিটকে 60 সেকেন্ডে 1 মিনিট আমরা সেকেন্ড করে নেব, 6 15 90, তার মানে 900 সেকেন্ড। নাইস। তাহলে আমাদের কিন্তু আসল কথাটা আমরা পেয়ে গেছি যে আমাদের গড়বেগ এবং গড় দূরত্ব, আমরা আগে গড়বেগের চিন্তাটা করব। এখান থেকে যদি আমরা গড়বেগটা নির্ণয় করতে যাই তাহলে কীভাবে আমরা এটুকু আমরা মনে রাখবো, আমরা এখান থেকে মুছে ফেলব। গড়বেগ গড় দূরত্বের পার্থক্য, অর্থাৎ আপনি লিখে রাখি গড়বেগ গড় দূরত্ব, এটার পার্থক্য বলতে হবে। অতএব গড়বেগ সমান সমান কী হবে?
গড় বেগ হবে ভি, এইটা হবে সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়। সরণটা কতটুকু সরেছে, এর মান হলো 3000 মিটার এবং সময় হলো 900 সেকেন্ড। ফলটা হবে কিন্তু একসাথে হবে কিন্তু মিটার প্রতি সেকেন্ড। এটা ভাগ করলে কি হবে, 300কে 3000কে 900 দিয়া ভাগ করলে হবে, 900 দিয়ে ভাগ করলে হবে 3.33 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু গড় বেগ। বাট গড় দ্রুতি যখন আমরা নির্ণয় করব, গড় দ্রুতি, তখন কিন্তু আমাদের মোট দূরত্ব বের করতে হবে। ওটা যেমন সরণ বের করে আমরা করতে পারছি, এটা কিন্তু দূরত্ব বের করতে হবে। দূরত্বটা কি, দূরত্বটা হলো এবি বিসি সিডি এর সব যোগফল। তাহলে এবি বিসি সিডি ডি, আমরা সবগুলো দূরত্ব জানি 1 কিলোমিটার। সো 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার এবং 1 কিলোমিটার। আই মিন এই 1 যদি একটা দুটা তিনটা চারটা 1, 1 2 3 4, তাহলে 4 কিলোমিটার হলো। 4 কিলোমিটার। আমরা জানি পদার্থবিজ্ঞানে অঙ্ক করার ক্ষেত্রে এখানে মিটার বানিয়ে নিতে হবে, তো 4000 মিটার হয়েছে। এটা কিন্তু দূরত্ব। আমরা সবাই জানি গড় দ্রুতি নির্ণয় করতে হলে দূরত্বকে ভাগ দিতে হবে। এবার এটা কিন্তু 3 কত হয়েছিল, ফলটা একটু লিখে রাখি। ফলটা হয়েছিল 3.33, এটা হয়েছিল 3.33। এখন আমরা এটা লিখব, গড় দ্রুতি লিখব, এটা ভি প্রাইম দিয়ে লিখি। এটা হবে কিন্তু ডি বা টি। ডি মানে দূরত্ব, দূরত্ব হলো 4000 এবং সময় হলো 900। এটা করলে হবে মিটার পার সেকেন্ড। অতএব এইটার ফলটা কত হয় সেটা দেখো। এটার ফলটা হবে 4.44 মিটার পার সেকেন্ড। তাহলে গড় দ্রুতি এবং গড় বেগের পার্থক্য তোমরা সবাই এখন পারবে। গড় দ্রুতি ও গড় বেগের পার্থক্য এটা নির্ণয় করতে বলছি। আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। 4.44 মাইনাস 3.33, একসাথে তোমরা মিটার পার সেকেন্ড। এ দুটো বিয়োগ করলে হয় 1.11 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী, অঙ্কটার সাথে একটি মেসেজ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হলো। সেটা কি, সেটা হলো তথ্য 2-এর আমরা এই যে ব্যাখ্যাটি দেখালাম, এখানে এইটা কিন্তু সরলরৈখিক একটি দূরত্ব, অর্থাৎ সরলরৈখিক সবচেয়ে কম দূরত্ব, এই দূরত্বটাকে আমাদের সরণ বলবে। আর আমরা যে পেশি যেটা অতিক্রম করেছি, অর্থাৎ মোট কত পথ অতিক্রম করেছি, এটা কিন্তু দূরত্ব হবে। অতএব সরণ এবং দূরত্বের পার্থক্য যারা না বুঝবে তারা কিন্তু গড় বেগ এবং গড় দ্রুতি নির্ণয় করতে পারবে না। দুটোর একক একই, সূত্রও এক, কিন্তু আমরা যখন গড় বেগ বের করব তখন কিন্তু সরণকে সময় দিয়ে ভাগ করব, কিন্তু যখন দ্রুতি বের করব তখন কিন্তু দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। অনেক ক্ষেত্রে সরণ এবং দূরত্ব সেম হয়, সে আলোচনা ভিন্ন, কিন্তু এখানকার প্রেক্ষাপটটি হলো যত সরণ হয়েছে এটা 3 কিলোমিটার, বাট দূরত্ব হয়েছে কিন্তু 4 কিলোমিটার। এটাই হলো এই প্রশ্নটির সঠিক বৈশিষ্ট্য। আশা রাখি তোমরা এই প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছো। আশা রাখি তুমি এই প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছো। এবার আরেকটি প্রশ্ন, আমাদের 3 নম্বর প্রশ্নটি দেখো।
3 নম্বর প্রশ্নটি দেখো। 3 নম্বর প্রশ্নটি হলো বেগ ও সময় লেখচিত্র অঙ্কন করে তার প্রকৃতি নির্ণয় করতে হবে। তথ্য 1 থেকে বেগ ও সময় লেখ অঙ্কন করে গতির প্রকৃতি ব্যাখ্যা করো। তাই বলছে তার প্রকৃতি ব্যাখ্যা করো। এরকম একটা বিষয়। এই বিষয়টি আমাদের ভালোভাবে শিখতে হলে আরেকটি বিষয় খুব এক্সপার্ট হতে হবে, সেটা লেখ আঁকার ক্ষেত্রে। আমরা এটা দেখাবো লেখটা কেমনে কেমনে আমরা আঁকবো, এটা আমরা দেখলাম। এই তথ্যটা মুছে ফেলি। আমরা যদি এখানে একটি গ্রাফ আঁকার চেষ্টা করি, এখানে আমরা সময়টা দেবো। এটা 0, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা কিন্তু 10। এখানে যদি চিন্তা করি, এটা লিখবো 6, 3 × 18, এটা হলো 24, 48, এইটা হলো মনে করো 54, এইটা মনে করো হবে 96, এইটা হলো 150। এরকম একটা লেখ যদি আমাদের হয়, তা আমরা কীভাবে আঁকবো? 0-র জন্য 0, এটা কিন্তু দূরত্ব দিয়ে বুঝিয়েছে। এদিকে কিন্তু দূরত্ব না, এটি সময়, এবং এখানে দূরত্ব লিখছে। এখানে বেগ লিখবে, এটা হলো বেগ। এখানে বলা হয়েছে বেগ ও সময় লেখো। বেগ ও সময় লেখো তুমি যদি এখান থেকে আঁকো, তো কীভাবে তুমি আঁকবে? এটা কিন্তু তুমি এভাবে আঁকতে পারবে না। এখানে প্রতি মুহূর্তে তোমাকে বেগটা বের করে রাখতে হবে। ধরে নাও আমরা এরকম একটা লেখই আঁকলাম। এখন এখান থেকে ভিয়নটা, এখানে যদি আমরা দূরত্বটা না দিয়ে দেখি ভিটা দিতে চাই, তাহলে আমাদের কী পরিস্থিতি হবে সেটা একটু দেখে নিন। পরিস্থিতি হবে এরকম। প্রথম ভিয়ন V0 হবে, এই 0কে, এই দূরত্বকে দূরত্ব দিয়ে ভাগ, এটা সবাই জানে এখানে 0। আবার V1 হবে, এখানে 6কে কিন্তু 2 দিয়ে ভাগ দিলে 3 হবে। আবার V2 হবে, এই 24কে 4 দিয়ে ভাগ দিলে কিন্তু 6 হবে। আবার V3 হবে, এই 54কে 6 দিয়ে ভাগ করলে এটা কিন্তু 9 হবে। আবার V4 হবে, এই 96কে 8 দিয়ে ভাগ দিলে হবে 12 হবে। এবং V5 হবে, 150কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু 15 হবে। অতএব আমরা এখানে যদি আরেকটি ছক এখানে কল্পনা করি, তাইলে কিন্তু আমাদের সমস্যার সমাধানটি হয়ে যাবে। এদিকে আমরা T নিব, 0, 2, 4, 6, 8 নেব, এটা 10 নেব, এবং সাথে এটা যদি V নেই আমরা, এটা কিন্তু T। এটা যদি আমরা V নেই, তাহলে কিন্তু এটা লিখব 0, V1 লিখব 3, এইটা লিখব 6, এইটা লিখব 9, এটা লিখব 12, এইটা লিখব 15। যখনই আমি এদিকে ভিটা দেবো, ভি কিন্তু তোমার নির্ণয় করে নিতে হবে। তাহলে ভি এর এইটা দেবো আমি 3, এইটা দেবো আমি 6, এইটা দেবো 9, এইটা দেবো 12, এইটা দেবো 15। অতএব লেখটা যদি আমি আঁকি, 0-র জন্য 0, 2 এর জন্য 3, আই মিন এখানে একটি ফোঁটা হবে। আবার 4 এর জন্য 6, আই মিন এখানে
এখানে একটি ফোঁটা হবে। আবার 6-এর জন্য 9, এইখানে একটি ফোঁটা হবে। আবার 8-এর জন্য 12, এখানে একটি ফোঁটা হবে। এবং 10-এর জন্য 15, এখানে একটি ফোঁটা হবে। আমরা এই ফোঁটাগুলিকে যোগ করলে এরকম একটি সরলরেখা পাবো। এর ক্যারেক্টার আমরা কিভাবে লিখব সেটা দেখো। এর প্রকৃতি আমরা কিভাবে ব্যাখ্যা করব। প্রকৃতি ব্যাখ্যা করার ক্ষেত্রে x অক্ষে আমরা t নেব এবং y অক্ষে আমরা v নেব। তাহলে এই লেখটি হলো v/t লিখো। এই লেখটি একটি ঊর্ধ্বগামী সরলরেখা। এ দ্বারা কী বোঝায়? সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়েছে এবং একইভাবে বেগের পরিবর্তন হয়েছে। ছন্দটা দেখো, 3 থেকে 6 থেকে 9, সময়ের সাথে সাথে বেগের একইভাবে পরিবর্তন ঘটছে, এটাই কিন্তু লেখ দ্বারা বোঝা যায়। অর্থাৎ সময়ের সাথে যদি বেগের পরিবর্তন ঘটে, ও এ বি সি বি, তাহলে ওই একটি সরলরেখা ঊর্ধ্বগামী সরলরেখা। এই সরলরেখায় দ্বারা বেগের ক্রমশই বৃদ্ধি বোঝাচ্ছে। প্রথম 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়ে হয় 3 মিটার পার সেকেন্ড। আবার পরবর্তী বেগ বৃদ্ধি পেয়ে 3 মিটার পার সেকেন্ড হয়, সেখানে ত্বরণ কত হবে, a1 কত হবে বা a0 কত হবে? বেগ বৃদ্ধি পেয়েছে 3 এবং সময় লাগছে 2, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। a1 ধরো, এটাকে a1। a2টা কী হবে? a2টা হবে আবার এখান থেকে বেগটা বাড়ছে, বেগের বার ডেল ভি 6 - 3 বাড়ছে, সময় 4 - 2, এখান থেকে 3, এখান থেকে 2, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেক্ষেত্রে a3 অর্থাৎ a2কেও ত্বরণ সেম, সব ক্ষেত্রে ত্বরণ সেম সবগুলি জায়গায় বের করবে যে প্রথম 2 সেকেন্ডে বেগ বেড়ে 3 মিটার হয়েছে, 3 মিটার পার সেকেন্ড হয়েছে, সুতরাং ত্বরণের মান a1 বের করবা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইয়া ওই দ্বারা নির্দেশ করা হলো। আবার এবি অংশে বেগ বেড়ে 6 হয়েছে, 3 থেকে 6 হয়েছে এবং সময় 2 থেকে 4 বেড়েছে, সেখানে আমরা ত্বরণ বের করলে আমরা লিখতে পারবো 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, যা এবি দ্বারা নির্দেশ করলে। আবার বিসি অংশে দেখা যাবে, বিসি অংশে যদি আমরা ত্বরণ নির্ণয় করি তাহলে বেগ বাড়ছে 6 থেকে 9, 3, এবং সময়টাও কিন্তু 4 থেকে 6, 2, তাহলে এখানেও কিন্তু আমার ত্বরণ বের করলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো। এমনিভাবে ডিই, এখানেও আমরা ত্বরণ বের করলে 1.5 মিটার সেকেন্ড স্কয়ার পাবো, এবং পুরোটা যদি আমরা ত্বরণ বের করি ও থেকে ই, সেখানেও কিন্তু আমরা একই ত্বরণটা পাবো। তো পুরোটা যদি আমরা ত্বরণ বের করি তাহলে কি হবে? বেগ বেড়ে হয়েছে 15, একেবারে সর্বশেষ a5টা যদি আমরা বের করি, বেগ বেড়ে হয়েছে 15, সময় লাগছে 10 সেকেন্ড, এটাকে ভাগ দিলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। আবার এটা যদি আমরা ঢালের সাহায্যে করি, যে এই বিন্দুতে আমরা যে বেগটা বাড়ছে, এখানে ঢালের সাহায্যে ত্বরণটা নির্ণয় করো, দেন আমরা এখানে যদি ট্যান থিটা ধরি তাহলে লম্ব ভাগ ভূমি, লম্ব হবে এই এখানকার লম্ব টানবে এবং ভূমি হবে 10, লম্ব হবে কিন্তু 15, সেখানে আসলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণটাই আমরা খুঁজে পাবো। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে এই লেখটি দেখি যে একটি ঊর্ধ্বগামী সরলরেখা এবং প্রতি ক্ষেত্রেই ত্বরণের মান সেম থেকে, অর্থাৎ বেগ যেহেতু একই হারে বাড়ছে, সুতরাং ত্বরণও একই হারে হয়েছে, অর্থাৎ এটি সমত্বরণের লেখ। লেখগুলো ক্যারেক্টার নির্ণয় করার ক্ষেত্রে যখন v/t লেখ হবে তখন প্রকৃতি ব্যাখ্যা করবে আর এক রকম, আবার d/t হলে তখন প্রকৃতি ব্যাখ্যা করবে আর এক রকম, আবার যদি a/t হয় তখন প্রকৃতি ব্যাখ্যা করবে আর এক রকম। আশা রাখি তোমরা এই ক্লাসটি ভালোভাবেই বুঝতে পেরেছো। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করি। মানে এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করলে খুব ভালো করে তোমরা এই লেখগুলি বুঝতে পারবে। এটা হলো 10, এটা হলো 20, এটা হলো 30, এবং এখানে এটা হলো 20, এটা হলো 40, এটা হলো 60। খুব খেয়াল করলে তোমরা বুঝতে পারবে
যে এখানে যদি এই প্রথম 10 সেকেন্ডে বেগ বেড়ে, এটা কিন্তু ভি, প্রথম 10 সেকেন্ডে যদি বেগ বেড়ে এই 20 হয়, তাহলে কিন্তু আমরা লেখটা এরকম আঁকব। এটা যদি ও হয়, এটা যদি এ হয়, ওই অংশে কিন্তু বেগ বেড়ে গেছে, এটা মানে বেগ হয়েছে বি। এবার যদি তুমি এখান থেকে এখানে নিয়ে আসো, এটা বি, অর্থাৎ 20-এর জন্য বেগ যদি সেমই 20 থাকে, আবার যদি তুমি এখান থেকে এই বি থেকে এটাকে তুমি এখানে উঠাও, একেবারে এখানে উঠাও, এখানে উঠাও, এটা যদি সি হয়, এরকম একটা লেখো, সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা যদি বি হয়, এটা যদি সি হয়, সি মানে এখানে বেগটা 60। এখন আমরা কী কী জিনিস, এটার গতি আমরা, এটার ক্যারেক্টার আমরা কীভাবে ব্যাখ্যা করবো, এই লেখটির ব্যাখ্যা কীভাবে করব। কোনো লেখর শনাক্ত করে বা ব্যাখ্যা বা বিবৃত করতে হলে আমাদের দেখতে হবে ওয়াই অক্ষের দিকে কী নোটেট আছে এবং এক্স অক্ষের দিকে কী নোট আছে। এক্স অক্ষের দিকে টি টাইম আমি নির্দেশ করলাম, ওয়াই অক্ষের দিকে ভি নির্দেশ করলাম, অতএব এটা একটি ভি বাই টি লেখো। এখন ভি বাই টি লেখের মধ্যে আমরা ত্বরণ পাবো। দেখো প্রথম 10 সেকেন্ডে কিন্তু বেগ বেড়ে 20 মিটার পার সেকেন্ড হয়েছে, ছিল আগে বেগ কোনো কিছুই ছিল না, সেখান থেকে বেগ বেড়ে 20 হয়েছে, অতএব এটা ত্বরণ হয়েছে। অতএব ওই অংশের ত্বরণ কত, যদি ওই অংশে আমার ত্বরণ নির্ণয় করতে বলে, তাহলে আমি কীভাবে নির্ণয় করব, আমরা নির্ণয় করব A1, অর্থাৎ বেগ বাড়ছে কত, 20 থেকে 0 থেকে 20 বাড়ছে, এটাও কিন্তু 0 থেকে 10 বাড়ছে, অতএব পার্থক্যটা হলো 20/10, আই মিন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ওই অংশের ত্বরণটি হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এবি অংশের ত্বরণটা যদি আমি নির্ণয় করতে বলি, এখানে এ ওয়ে দেই, আবার এবি দেই, এবি অংশের ত্বরণটা কী হবে, আমরা জানি বেগ বৃদ্ধির হার, এখানে বেগ কিন্তু 20 থেকে 20 একই বেগ হয়েছে এবং সময় লাগছে 20 থেকে 10, আই মিন 10, এটা করলে 0 হবে, 10 হবে, আর মানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে, যদি ভি বাই টি লেখ হয় এবং লেখাটি যদি একটি এক্স অক্ষের সমান্তরাল হয়, তবে এটা একটি সমবেগ নির্দেশ করবে, অর্থাৎ এখানে কোনো ত্বরণ থাকবে না, এই লেখটি দ্বারা তখন সমবেগ নোটেট করবে। এবার আসছে বিসি এর কথা। বিসি তোমরা দেখো, বিসি কিন্তু বেগ 20 থেকে 1 জাম্পে 60 হয়েছে, অর্থাৎ বেগটা কিন্তু বেড়ে গেছে। এখানে যদি আমরা ত্বরণটা নির্ণয় করি A3, তাহলে কী হবে, বেগ কিন্তু 20 থেকে 60 বাড়ছে, তাই 60 বিয়োগ 20 পার্থক্যটা কত, আর এখানে পার্থক্য কত, 30 আর 20, 30 আর 20 পার্থক্য যদি আমরা দেই, এটা হবে কিন্তু 40, এটা হবে কিন্তু 10, এখানে কিন্তু 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। সেক্ষেত্রে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি এই লেখটি দ্বারা এটা বোঝাতে চেয়েছি যে ওই অংশে যে ত্বরণটা হয়েছে, এবি অংশে তার ত্বরণ সেম নেই, আবার বিসি অংশে আলাদা ত্বরণ হয়েছে, সুতরাং এইটা কোনো সমত্বরণের কোনো লেখ নয়। এটা এটুক অংশে ত্বরণ হয়েছে, এবি অংশে ত্বরণ 0 হয়েছে, অসমত্বরণের একটি লেখ। এই অসমত্বরণের লেখের ভিতরে এবি অংশে কিন্তু বস্তু সমবেগে চলছে, ওই অংশে বস্তু ত্বরণে চলছে, আবার বিসি অংশে বস্তু ত্বরণে চলছে। তবে ওই অংশের ত্বরণ এবং বিসি অংশের ত্বরণ, এবি অংশের ত্বরণ আলাদা আলাদা। ওই অংশের ত্বরণ যদি আমরা ধরি, তবে সেটা যদি A1 ধরি, দেন আমরা উই শুড টেল ইট যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আবার এবি অংশের ত্বরণ বলি, এটাকে A2 বলি, তখন আমরা বলবো 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার বিসি অংশে যখন ত্বরণ বলবো, তখন ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই অংশে, এবি অংশে এবং বিসি অংশে 3টি অংশে আলাদা আলাদা আমরা ত্বরণ নির্ণয় করে তার পরিমাপ আমরা বলতে পারবো। সেখান থেকে আমরা এটা ব্যাখ্যা করে বলবো যে আসলে প্রতি অংশেই বেগের মান আর ত্বরণের মান আলাদা আলাদা। এভাবে আমরা কোনো লেখকে লক্ষ্য করব যে ওয়াই অক্ষে কী আছে, এক্স অক্ষে কী আছে, সেটা ডাইভার্ট করে সেটাকে ব্যাখ্যা করব। আশা রাখি আজকের ক্লাসে অংশগ্রহণ করে তোমরা ভালোই ক্লাসটি বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। খোদা হাফেজ।